নতুন কাহিনী, বিক্রম বেতাল, গল্পে গাথা মঞ্জুরি, বিক্রম বেতাল, সবার মনের রূপকথা, বিক্রম বেতাল, স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল। জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। আমাকে ছেড়ে দাও রাজন, মিছে সময় নষ্ট করো না। নিজ রাজ্যে ফিরে যাও মহারাজ, নিজ রাজ্যে ফিরে যাও, রাজ্য শাসন করো। এ শ্মশান ভূমি তোমার স্থান নয়। ফিরে যেতে তো আমি আসিনি বেতাল। ঋষিকে আমি কথা দিয়েছি তোমাকে তার কাছে নিয়ে যাব বলে। আমি কিছুতেই আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারি না বেতাল। কিন্তু মহারাজ, প্রতিবারই তো তুমি কথা বলে ফেলেছ। এবারও আমি তোমায় একটা গল্প বলবো, আর তোমাকে তার উত্তর দিতে হবে। ভুল উত্তর যদি দাও, তোমার মাথা ফেটে চৌচির হয়ে যাবে মহারাজ। শোনো, শোনো তবে। শ্যামনগরের মহারানী চিত্রলেখা এর জ্বলন্ত দৃষ্টান্ত, তারই কাহিনী আজ আমি তোমায় শোনাবো। শ্যামনগরের রাজা জয়কেতনের মহারানী চিত্রলেখা। 12 বছর বিবাহ হয়েছে তাদের, কিন্তু কোনো সন্তানাদি হয়নি। সন্তান লাভের জন্যে রানী চিত্রলেখা বহু পূজা করেন। বলা যায় এমন কোনো পূজা বাকি নেই যা করেন না। সন্তানের জন্য আকুল হয়ে রানী নিত্যদিন সেখানে যান, ভক্তি ভরে পূজা করেন। একদিন লোকের বিশ্বাস যে একান্তভাবে ডাকলে ভগবান প্রসন্ন হয়ে মনোবাসনা পূরণ করেন। কিন্তু তিনি আমার প্রতি প্রসন্ন নন। আমি মা হওয়া থেকে বঞ্চিত হয়ে রয়েছি। মহারানী, নিরাশ হবেন না। এমন সময় আসবে যখন ঠিক আপনার মনোবাসনা পূরণ হবে। দেবতার কৃপা দৃষ্টি অবশ্যই লাভ করবেন আপনি, অধীর হবেন না। আর কত যে পরীক্ষা নেবেন ঈশ্বর, কে জানে। চিত্রলেখা, কে আপনি? তুমি তো শ্যামনগরের মহারানী চিত্রলেখা। এখানে এসো। আপনি কি করে জানলেন? আমি সব জানি। সন্তান লাভের জন্য তুমি খুবই ব্যস্ত হয়ে পড়েছ। তোমার মনোবাসনা পূরণ করার জন্যই আমি এসেছি। আশ্চর্য, এই বৈরাগী কি করে জানলো আমার মনের বাসনা?
ইনি নিশ্চয়ই কোনো অসাধারণ মানব হবেন। মুনিবর, আমি নিশ্চিত আপনি কোনো সাধারণ মানুষ নন। আমায় কৃপা করুন। ওই থলির ভিতর যে ফল রয়েছে, তুমি কেবলমাত্র একটি ফল তুলে নিয়ে যাও, তোমার মনোবাসনা পূরণ হবে। না, ঠিক করে বেছে একটা সুন্দর ফল নিতে হবে। এইটা নাও, এবার ফলটি আহার করো মহারানী। আচ্ছা প্রভু। হে কি, হে যে একটা জোড়া কলা। মহারাজ, মহারাজ, মহারানী চিত্রলেখা অন্তঃসত্ত্বা। আমাদের রাজপুত্রের জন্ম হতে চলেছে মহারাজ। হ্যাঁ, বলছো কি রাজবৈদ্য? আমার উত্তরাধিকার এসেছে? আজ তো পরম আনন্দের দিন আমার। ওহে, শুনছো তোমরা? আমাদের রাজপুত্র এসেছে গো, আমাদের রাজপুত্র। হ্যাঁ, তাই নাকি? তবে আজ মহা আনন্দের দিন। মহা আনন্দের দিন। আনন্দ করি আমরা। চলো চলো চলো। এ কি, এ কি, কি আশ্চর্য! জোড়া সন্তান! এখন কি হবে মহারানী? কেন যে লোভের বশে ওই জোড়া কলাটি খেতে গেলাম? এখন যে কি হবে? 6 মাসের মধ্যে শল্য চিকিৎসার দ্বারা এদের বাঁচানো সম্ভব নয় কোনোভাবেই। তবে আর অপেক্ষা করছেন কেন? যেটি অবশ্যই করা প্রয়োজন তা এখনই করে ফেলুন। কিন্তু মহারাজ, এ দুরূহ কাজ করার মতো যোগ্য শল্য চিকিৎসক আমাদের রাজ্যে নেই। যারা অভিজ্ঞ তারাই এ কার্য করতে পারেন মহারাজ। তবে খোঁজ করুন আপনারা, কোথায় আছে এমন অভিজ্ঞ শল্যবিদ? প্রতিবেশী রাজ্যগুলোতেও কি এই অভিজ্ঞ চিকিৎসকের অভাব? যে রাজ্যে আছে তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন। বলুন, উপযুক্ত পারিশ্রমিকের অধিক দেওয়া হবে। আপনারা দ্রুত এর একটা ব্যবস্থা করুন। মহারানী, আমাদের জানাশোনার মধ্যে একজন আছেন যিনি এই অস্ত্র চিকিৎসা করার যোগ্য। তিনি অশ্বিনী দত্ত। কি? চন্দ্রগিরির রাজবৈদ্য অশ্বিনী দত্ত? মহারাজ কোনো মতেই চন্দ্রগিরির রাজবৈদ্যকে দিয়ে চিকিৎসা করাবেন না। আমাকে এর একটা ব্যবস্থা করতে হবে। তারপর মহারানী চিত্রলেখা ছদ্মবেশে রাতের অন্ধকারে দাসীকে সঙ্গে করে যাত্রা করেন চন্দ্রগিরির দিকে। রাতের অন্ধকারে পথ চলতে চলতে ক্লান্ত পরিশ্রান্ত রানী চিত্রলেখা অবশেষে এসে পৌঁছন অশ্বিনী দত্তের গৃহে। কে আপনি? দীর্ঘ পথ পার হয়ে অনেক কষ্ট ও পরিশ্রমের পর আপনার কাছে এসে পৌঁছেছি। আমার সন্তানদের প্রাণ দিতে পারেন কেবল আপনি। দয়া করুন, দয়া করুন। কিন্তু কিন্তু কি হয়েছে আপনার সন্তানদের? তারা একে অপরের সঙ্গে জোড়া। শল্য চিকিৎসার দ্বারাই কেবল তাদের পৃথক করা সম্ভব। এই কাজ কেবলমাত্র আপনিই নিখুঁতভাবে করতে পারেন। তাই আপনার কাছে ছুটে আসা। রক্ষা করুন, আমার সন্তানদের আপনি রক্ষা করুন। সন্তানদের জন্য চিন্তা করার কোনো কারণ নেই। অস্ত্রোপচারের দ্বারা তারা দুজনেই প্রাণ ফিরে পাবে। কিন্তু আপনি বলুন, কোথায়, কত দূরে আপনার বাড়ি? আমি ইন্দ্রপুরী রাজ্যের মহারানী চিত্রলেখা। হ্যাঁ, হয়তো আপনি জানেন না যে অস্ত্রচিকিৎসার পরক্ষণেই আমার দেহহীন মুন্ড চন্দ্রগিরি দুর্গের দুয়ারে ঝুলবে। আমি কথা দিচ্ছি, আপনার কোনো ক্ষতি হবে না। আপনার জীবনের কোনো আশঙ্কা থাকবে না। আমায় বিশ্বাস করুন,
আমায় নিরাশ করবেন না। ঠিক আছে, চলুন। আসুন, এই দেখুন। আপনি কিছু চিন্তা করবেন না। আমি অস্ত্রোপচারের দ্বারা আপনার সন্তানদের পৃথক করে দেব এবং উভয়ই জীবিত ও সুস্থ থাকবে। হ্যাঁ, কি বলছো মহামন্ত্রী? হ্যাঁ মহারাজ, অশ্বিনী দত্ত তার নিপুণ চিকিৎসার দ্বারা এই দুরূহ কার্য সম্পূর্ণ করেছে। হ্যাঁ, কি আশ্চর্য! এত দুরূহ কাজ অশ্বিনী দত্ত ছাড়া এ কার্য সম্ভব ছিল? যা বলেছ। শল্য চিকিৎসার দ্বারা সন্তানদের পৃথক করা সম্ভব হয়েছে। আর এই দুরূহ কার্য সম্পাদন করেন চন্দ্রগিরির রাজবৈদ্য প্রখ্যাত শল্যবিদ অশ্বিনী দত্ত। এই কার্যের ফলে তিনি রাজবংশের ধারাকে রক্ষা করেন। রাজ দম্পতি এবং রাজ্যের প্রজাগণ তাঁর কাছে কৃতজ্ঞ। এই নিন, এই সামান্য পুরস্কারটুকু গ্রহণ করুন। মহারানী, আপনি আমার প্রতি যে সম্মান প্রদর্শন করেছেন, আমার যে উপকার করেছেন, তার জন্য ধন্যবাদ। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। এই পুরস্কারের আমার প্রয়োজন নেই মহারানী। মহারাজ, রানী চিত্রলেখা যা করেছে তাতে কি সে তার কথা রক্ষা করতে পেরেছে? সে কথা দিয়েছিল অশ্বিনী দত্তের প্রাণহানি হবে না, কিন্তু শল্য চিকিৎসার সাফল্যের পর ঘোষণার দ্বারা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং তা কেবল নিজ রাজ্যে নয়, সমস্ত রাজ্যে প্রচারিত হয় যে শল্য চিকিৎসক অশ্বিনী দত্ত। এই প্রচারের ফলে কি অশ্বিনী দত্তের জীবন নিয়ে মজা করা হলো না? এ তো কৃতজ্ঞতা নয়, কৃতজ্ঞতা। আর অপরদিকে অশ্বিনী দত্ত জানত যে কাজ সে করতে যাচ্ছে তা মোটেই বিপন্মুক্ত নয়। তবু কেন সে সম্মত হলো? চিত্রলেখার করুণ প্রার্থনায় সে কি ভিজে গিয়েছিল? সর্বশেষে সে চিত্রলেখাকে বলল, আপনি আমার উপকার করেছেন,
তার জন্যে ধন্যবাদ। কেন বলল সে মহারাজ? আমার কিন্তু সন্দেহ হচ্ছে মহারাজ, আর এই সন্দেহের সমাধান জানা সত্ত্বেও তুমি যদি নীরব থাকো, তোমার মাথা ফেটে চৌচির হয়ে যাবে মহারাজ। অশ্বিনী দত্ত একজন মহান ব্যক্তি ছিল। সে তার জীবনকে মানুষের চিকিৎসার জন্য সমর্পণ করেছে। রোগী কট্টর শত্রু হলেও তা নিরাময় করা প্রকৃত চিকিৎসকের পরম কর্তব্য ও ধর্ম বলে মনে করে। আর তাই কর্তব্যনিষ্ঠ চিকিৎসক নিজের পরিণতির কথা না ভেবে রানী চিত্রলেখার সঙ্গে যায় তার সন্তানদের চিকিৎসা করার জন্য। এর জন্য কেবল চিকিৎসা শাস্ত্রই নয়, প্রয়োজন অনুভূতির। রাজা রুদ্রসেন ঠিকই জানতে পারত যে এ দুরূহ কাজ তার আশ্রিত অশ্বিনী দত্তই করেছে, আর জানতে পারলে শত্রুবংশ বাঁচাবার অপরাধে অবশ্যই কঠোর দণ্ড দেবেন। এই বিপত্তির কথা ভেবেই চিত্রলেখা ঘোষণা করিয়ে দেয় যাতে সকলেই তার নাম জানতে পারে। এর ফলে রুদ্রসেন অশ্বিনী দত্তকে কোনো দণ্ড দিতে পারবে না, কারণ অপরের জীবন রক্ষার জন্যই নিজের জীবনের এত বড় ঝুঁকি সে নিয়েছে। সকলের কাছেই সে বরণীয় হয়ে ওঠে, নিজের রাজ্যেও তার প্রতিষ্ঠা বৃদ্ধি পায়। এরকম একজন চিকিৎসককে দণ্ড দেওয়া রাজা রুদ্রসেনের পক্ষেই ক্ষতিকারক হতো। অন্য রাজারা তাকে অমানুষ, নিষ্ঠুর অপবাদ দিয়ে তার বিরোধিতা করত, তার শত্রু বৃদ্ধি হতো, তার নিজের রাজ্যের প্রজারাও বিদ্রোহ করে বসত। আর তাই রুদ্রসেনের পক্ষে অশ্বিনী দত্তকে শাস্তি দেওয়া সম্ভব ছিল না। এদিক থেকে বিচার করে দেখলে রানী চিত্রলেখা তার বুদ্ধির পরিচয় দিয়েছে। এই কারণে অশ্বিনী দত্ত তার কৃতজ্ঞতা ব্যক্ত করে। তাই এটা বলা ভুল যে চিত্রলেখা তার কথা রাখেনি বা কৃতজ্ঞতা করেছে। মহারাজ, এবারেও তুমি তোমার চতুর বুদ্ধি দিয়ে আমাকে হারিয়ে দিলে, কিন্তু মহারাজ, তুমি তোমার কথা রাখোনি। তুমি আবার কথা বলে ফেললে, আর শর্ত অনুযায়ী তুমি কথা বলে ফেললে আমি তো কিছুতেই তোমার সঙ্গে যাব না মহারাজ। তাই আমি চললাম মহারাজ, আমি বেতাল, বেতাল যেও না, দাঁড়াও, দাঁড়াও, আমি আসছি বেতাল, যেও না, আমি আসছি বেতাল।